ক্যান্সার শব্দটা শুনলেই সবাই আঁতকে ওঠে। আমি এমন কাউকে পাই নাই আঁতকে ওঠেনি। আপনার তো ব্রেস্ট ক্যান্সার, ইদানিংকালে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের সংখ্যা এত বেশি বেড়ে যাচ্ছে। বিশ্বের প্রতি 8 জনের মধ্যে একজন নারী বহন করছেন ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি। যারা কেয়ার গিভার তাদের আরও বেশি জানা দরকার। তোমার 3টা শব্দ আমার খুব কানে লাগলো, জার্নি, একটু হলেও যদি কারো উপকার হয়, উদ্দীপনা। আমার হাজবেন্ড আমাকে বলতো মহিলা ইবনে বতুতা, সেই মানুষ এখন হাঁটতে পারে না। আরো তো খারাপ হতে পারতো না, খারাপ নাও তো থাকতে পারতাম এতদিনে। যখন কেমো বেশি নেওয়া হয় ভেনগুলো কিন্তু শুকিয়ে যেতে থাকে, খেয়ে গলায় সবসময় ঘা হয়ে থাকে, খাওয়া যায় না, টেস্ট বাড গুলো সব নষ্ট হয়ে যায়। was having breast cancer, and after that her husband started misbehaving with her. And you are taking a leading role. People know me in a different role. তো সেইখান থেকে আমার তো একটা দায়বদ্ধতার জায়গা আছে, so what I can do for them. So সেইখান থেকে এই দ্য পারপাসের জন্ম। জীবন যেন প্রতিদিনই একরকম চলে না, তার উপর যদি অসুস্থতা বাসা বাঁধে তাহলে তো কথাই নেই। মাঝে মাঝে এমন হয় কোনো কাজ করতে ইচ্ছে করে না, বাড়ি থেকে বের হতে ইচ্ছে করে না, কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাস, মনোবল বা সাহস যদি থাকে তাহলে কোনো কিছুই হয়তো আটকে রাখতে পারে না মানুষকে। প্রতিদিনই উদিত হয় নতুন সূর্য। দ্য পারপাস পডকাস্টের আজকের যিনি অতিথি, তার অনুপ্রেরণা বা তার কথার অনুপ্রেরণায় আমি কিন্তু অনুপ্রাণিত হয়েছি। আমার খুবই পছন্দের, খুবই প্রিয় একজন মানুষ, যার প্রতিদিন লড়াই চলে নিজের শারীরিক অসুস্থতার সাথে, এবং সেই সঙ্গে তিনি কিন্তু কখনো দমে যাননি। তিনি সবসময় তার দায়িত্বে, তার কর্মক্ষেত্রে সে একই উদ্দীপনা নিয়ে কাজ করে চলেছেন। জীবন সংগ্রামে জয়ী হওয়ার প্রতিদিনের সেই যুদ্ধে তিনি একাই জয়ী হতে চেষ্টা করে যাচ্ছেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমার অনেক প্রিয় একজন মানুষকে, যাকে আমি লামিয়া আপা বলে থাকি, সায়েদা মুনিরা সুলতানা। আসসালামু আলাইকুম আপা। এই যে অনেকদিন পরে দেখা হলো, আসলে কথা হয় না, দেখা হয় না, সো এই আড্ডাটা আমরা চেয়েছি যে দ্য পারপাসের এই স্টুডিওতে এসে আমরা এই আড্ডাটা দিই, সো দ্যাট আপনার যে গল্পের কথা সবসময় আমাকে অনুপ্রাণিত করে বা আমার আশেপাশের মানুষজন, আই এম শিওর যারা আমার দর্শক আছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদেরও হয়তো বা কোথাও না কোথাও একটু কাজে লাগতে পারে। আপনার তো ব্রেস্ট ক্যান্সার, সেটা আমরা জানি, এবং যেটা আমরা কিছুক্ষণ মানে সবসময় বলে থাকি যে ইদানিংকালে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের সংখ্যা এত বেশি বেড়ে যাচ্ছে, সেটা নিয়ে একটু শুনবো। প্লাস আই উড লাইক টু হিয়ার অ্যাবাউট ইয়োর জার্নি। প্রত্যেকেরই তো লাইফে এক এক ধরনের জার্নি, এক একটা স্ট্রাগল। আমার সিমটম এক রকমের, আমার স্ট্রাগল এক রকমের, আপনার সিমটম এক রকমের, স্ট্রাগল এক রকমের। সো সেই গল্পগুলো শুনবো। অনেক ধন্যবাদ সামিয়া। তোমার এই হাসি মাখা মুখ দেখে নিশ্চয়ই দর্শকরা বুঝতে পারছেন যে আমার থেকে কম উদ্দীপনাময় কিন্তু কোনো অংশে নয় সামিয়া। একটা হচ্ছে যে তোমার 3টা শব্দ আমার খুব কানে লাগলো। একটা হচ্ছে যে জার্নি, আর একটা হচ্ছে একটু হলেও যদি কারো উপকার হয়, আর একটা হচ্ছে উদ্দীপনা। এটা সত্যি, একই উদ্দীপনা নিয়ে আমি কাজ করছি। আমার মনে হয় উদ্দীপনা আরও কিছুটা বেড়ে গেছে, কিন্তু উদ্দীপনার গতি কিছুটা বোধহয় কমে গেছে শারীরিক অবস্থার কারণে। বাট গতি কমলেও কিন্তু থেমে থাকে নাই। যেটা বললাম, হয়তো কখনো একটু গতি কমের কারণে পিছিয়ে যায়। জার্নির কথা বললে তুমি, আমরা ছোটোবেলায় সবাই কিন্তু নৌকা ভ্রমণ, রেল ভ্রমণ, এই সমস্ত রচনা লিখেছি। জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোট। হ্যাঁ, আসলে লাইফটা তো পুরোটাই হচ্ছে একটা জার্নি। জার্নি, আমি সবসময় এই কথাটা বলি যে সামটাইম ইট মাইট বি আ বাম্পি রাইড, সামটাইম ইট কুড বি আ ভেরি স্মুথ রাইড, সেটা হতে পারে, বাট লাইফ ইজ অলওয়েজ আ জার্নি টিল ইউ ডাই। এক্স্যাক্টলি, হ্যাঁ। ডাই তো এটা তো সবার জন্য অনিবার্য। এখানে আসলে আমি নতুন করে কিছু মনে করি নাই ক্যান্সার হওয়ার জন্য। আমাকে একদিন যেতে হবে, আগে বা পরে, দ্যাটস অল। আর জার্নির কথা যেটা বলবো, জার্নিতে কিন্তু এই যে ট্রেন, নৌকা, আমরা কিন্তু লিখতাম যে আশেপাশের খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। আমি এখনই বসে বসে ভাবছিলাম, ক্লাস 5-এ বোধহয় প্রথম
বা 6 এই ধরনের রচনা লিখতে দেয় আমাদের। হ্যাঁ, তো নিজের অভিজ্ঞতা থেকেই লিখেছি সবসময়। সবসময় কিন্তু সুন্দর দৃশ্য দেখা যায় না। হঠাৎ করে এমন একটা দৃশ্য ভেসে আসে যাত্রাপথে, যে দৃশ্যটা আসলে আমরা দেখতে চাই না। হ্যাঁ, খুব জীর্ণ শীর্ণ মানুষ, অত্যন্ত আহ, কষ্টের মধ্যে জীবনযাপন করছে, এই ধরনের দৃশ্য কিন্তু যাত্রাপথেও আমরা দেখি। আর Correct. নিজেদের যাত্রাপথ যে সবসময় খুব খুব মসৃণ তা কিন্তু না, যে কোনো যাত্রাপথ কখনো চড়াই উতরাই, ইভেন প্লেনে জার্নিতে কোথাও যাব, দেখা গেল ডিলে হলো, সেটাও তো একটা থমকে যাওয়া। ঠিক সেরকমই আসলে আমি একটু বলতে চাই, যারা আসলে পেশেন্টস আমাদের মতন দেখছেন, ইভেন যারা কেয়ার গিভার, তাদের জন্য আরও বেশি জানা দরকার। ক্যান্সার শব্দটা শুনলেই মানে সবাই আঁতকে ওঠে। আমি এমন কাউকে পাই নাই আঁতকে ওঠেনি, বা আমার সামনে না হলেও আমার পিছনে এটা নিয়ে চিন্তা করেনি, কারণ আমার ক্যান্সারটা একটু অ্যাডভান্স স্টেজের ছিল। তো ভেরি ইন্টারেস্টিংলি, আমি যখন ডায়াগনোসিসটা হাতে পাই, সেই সময় আমি ইউনাইটেড হসপিটালে একা ছিলাম, মানে আমার বায়োপসি রিপোর্টটা তো আমি এমনিই গেছি দুপুরবেলা রিপোর্ট আনতে, ভাবলাম রিপোর্ট এনে 2টার সময় রিপোর্ট নিলাম, 3টার সময় আমার একটা মিটিং ছিল। তো আমি রিপোর্টটা নিয়ে দেখলাম, দেখে কতক্ষণ ওখানকার একটা সোফায় বসলাম, বসে ভাবলাম আচ্ছা কি করব, আমি কি এখন আমার হাজব্যান্ডকে ফোন করব, আমার বাচ্চাদের ফোন করব, বন্ধু বান্ধবকে ফোন করব, কাকে কি বলবো? কি বলবো? তখন মনে হলো আচ্ছা আমার মিটিংটা খুবই ইম্পর্টেন্ট ছিল, যাই হোক গভর্নমেন্ট লেভেলের একটা পলিসি লেভেলের একটা মিটিং ছিল, এবং আমার যাওয়াটা খুব জরুরি ছিল, যেহেতু আমি আমার অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করছিলাম। তা আমি চিন্তা করলাম আচ্ছা আমি যদি এখন এই মিটিংয়ে যাই, তাও আমার এটা নিয়ে পরে বসতে হবে, নিজের কিভাবে ট্রিটমেন্ট করব কি করব। আর যদি নাও যাই, ওই একই কথা হবে, 2 ঘন্টা হয়তো আমার আলোচনাটা একটু পিছাবে। তা আমি তখন ওখান থেকে বের হয়ে সোজা আগারগাঁয়ে প্ল্যানিং মিনিস্ট্রি চলে গেলাম, মিটিং করলাম। মিটিংয়ের সময় আমার মনে নাই যে আমার ভিতরে ছিল কি ছিল না, তখন আমি মিটিংয়ে ঢুকে গেছি। এই জায়গাটা আমি বলছি এই কারণে যে যত কিছুই থাক না কেন, ওইটার জন্য যদি আমার একটা একটা কাজ থাকে, সেইটাকে আসলে ফেলে রাখলে বাড়তি কিছু আমরা পাই না, বরং কিছু একটা হারাই। হ্যাঁ, তো আমার তখন মনে হলো আমি মিটিং টিটিং সেরে আমি 5টার দিকে বাসায় আসলাম। তো তখন আমার হাজব্যান্ড ফোন করে বলল রাতে একজন দাওয়াত দিয়েছে, যেতে। চিন্তা করলাম বেচারাকে এখন যদি বলি মনটা খারাপ হয়ে খারাপ যাবে। হয়ে যাবে। হ্যাঁ, আমি সুন্দর সেজে গুজে রাত্রেবেলা সেই দাওয়াতে চলে গেলাম। হ্যাঁ, তো এইরকম আসলে হাউ ইউ টেক ইট, পার্সপেক্টিভটা কি। আচ্ছা না হয় একদিন পরেই বললাম, ততক্ষণ আমি চিন্তা করি যে কিভাবে বলবো। কিভাবে বলো? হ্যাঁ, এক্স্যাক্টলি এই ঘটনাটা আমার সাথে এরকমটাই হয়েছে। মানে তাই? ওয়েন আই গট টু নো দিস, অ্যাকচুয়ালি আমি জানিনি, আমার রিপোর্টটা আমার দেবর দেখেছিল, এবং আমার মনে আছে সেদিন সন্ধ্যার সময় আমাদের এক বন্ধুর বাসায় দাওয়াত। আমরা খুব ওখানে গেলে খুব গান বাজনা করি, আনন্দ আড্ডাটা খুব ভালো হয়। তো দুপুরবেলা আমি একবারে অফিসে রেডি হয়ে বেরিয়েছি, এক কাপড় চোপড় সেরকম করে পরেই বেরিয়েছি, শাড়ি টাড়ি পরে বেরিয়েছি। তো দুপুরে যখন আমার ননাস আমার অফিসে ঢুকলো 4টা 4:30টার দিকে, এবং ঢুকেই আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো যে তোমার এটা কি হলো। রিপোর্টটা সম্ভবত ওরা আগে দেখেছে, আমার দেবর ডক্টর, তারা আগে দেখেছে, এবং দেখে তারা দুজন যখন এটা নিয়ে আলাপ করেছে, বাই দ্যাট টাইম আমি কিছুই জানি না, ওরা এটা নিয়ে প্রচণ্ড কান্নাকাটি। তো আমিও চুপ করে বসে থেকে ভাবলাম যে আচ্ছা তুমি কেন কাঁদছো, কেঁদে কি হবে, মানে যেটা হওয়ার সেটা তো হয়েই গেল না। তো ঠিক আছে, এটা আনএক্সপেক্টেড ব্যাপার, কিন্তু সেটার জন্য তো এত আপসেট হওয়ার কিছু নেই। রাদার আমি সন্ধ্যার সময় গেলাম দাওয়াতে, সেখানে দাওয়াতে বসে বসে লিটারেলি আই ওয়াজ ট্রাইং টু কন্ট্যাক্ট কিছু ডক্টরদের সাথে, বা কনসাল্ট করছিলাম এর ওর সাথে যে কি করা যায়। ওখানে গিয়ে 2-1জনকে বলার পরে তখন এটা নিয়ে আমার তখন মাথার মধ্যে শুরু হয়ে গেল যে আমার এটার নেক্সট প্রসিডিউরটা কি হবে, বা আমি কি করব, কি স্টেপ নিতে যাচ্ছি, কোন ডক্টর দেখাবো, সেটা নিয়ে আমি ভাবতে শুরু করলাম। কিন্তু কোনো আনন্দ আয়োজন কিন্তু মিস না। ওখানে গেলাম, আনন্দ করলাম, গান গাইলাম, সব কিছু হলো, আনন্দটা মিস করলেই তো মিস হয়ে গেল। একদম মিস হয়ে গেল। তো সেটাই বলছি যে লাইফে না সব কিছু না এই চালিয়ে যেতে হয়, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ।
ওই মানসিকভাবে যদি আমরা ওরকম নিজেকে প্রস্তুত করতে পারি, আমার মনে হয় তখন অনেক কিছুই সহজ হয়ে যায়, এতটা কঠিন লাগে না। ডেফিনেটলি শারীরিক অসুস্থতা পরে, যখন অসুস্থতা শুরু হলো তখন তো অন্য কথা। তো আপনার যখন এইরকম এই ডায়াগনোসিসটা হলো বা জানতে পারলেন, বা আগে থেকে কি কোনো বুঝতে পারছিলেন যে কোনো, কেন ডায়াগনোসিসে গেলেন, কোনো ধরনের লাম্প বা কোনো কিছু, এটা ফিল করে তারপরে তো নিশ্চয়ই টেস্ট করাতে যান? হ্যাঁ, মানে যখন আমি জানলাম, এটা ডিসেম্বর মাসে ছিল 2023, তো তার 5-6 মাস ধরে আমি একটু সিক ছিলাম, অন অ্যান্ড অফ। হ্যাঁ, তো আমি হসপিটালে গেছি, ডাক্তার দেখিয়েছি, ইভেন কিছু মানে সিমটম এরকম ছিল যে আমাকে কয়েকদিন হসপিটালে থাকতেও হয়েছিল। বাট আই রিয়েলি ওয়ান্ডার যে এত রকম ডাক্তার আমাকে সে সময় দেখলো, কেউ কোনো কিছু কিন্তু ফিগার আউট করতে পারেনি? না। হ্যাঁ, তো এই জিনিসগুলো, এই যে পেট খারাপ হয়ে যাওয়া, প্রচণ্ড হাত ব্যথা করা, হাত তুলতে পারছি না, আমাকে অর্থোপেডিক্সরা দেখছে, নিউরো এরা দেখছে, গ্যাস্ট্রো লিভারের ওরা দেখছে, কিন্তু এই জায়গাটাই আমার একটা খুব দুঃখ যে একজন মানে 50 ঊর্ধ্ব একজন মহিলা যদি এই ধরনের ইয়ে নিয়ে যায়, 50 কেন, আমার হয়তো 50, কিন্তু 40 ঊর্ধ্ব যদি কেউ এরকম নিয়ে যায়, তাদের জন্য কিন্তু ডক্টরদের এই সিমটমগুলি দেখলে অন্তত একবার চিন্তা করা উচিত যে আচ্ছা ওনার কি ম্যামোগ্রাম হয়েছে। কারণ আমাদের দেশে তো আর যে বাৎসরিক যে ম্যামোগ্রাম সেটা তো যেটা করা হয় না। বাধ্যতামূলক উন্নত বিশ্বে, সেটা তো নাই। হ্যাঁ, এই সিম্পল ইয়েটা নিলে কিন্তু আরেকটু আগে ধরা পড়লে, সবসময় ক্যান্সারের স্টেজিং তখন আরেকটু কম হয়, আরেকটু ভয় কম থাকে। তো এইটা আমার একটা খুব মানে দুঃখের একটা জায়গা যে আমাদের মতন মানে ভালো সামাজিক অবস্থানে আমরা যারা আছি, মানে অনেক প্রিভিলেজড, অনেক ব্লেসড, তো আমাদের যদি এই অবস্থা হয়, তো যারা আসলে একটু আন্ডার প্রিভিলেজড অবস্থায় থাকে সমাজে, তাদের কি অবস্থা। এবং আমার একটা নিজের অভিজ্ঞতাও আছে। আমি একদিন যেটা আমাদের মেইন, যেটা সরকারি ক্যান্সার হাসপাতাল, ওখানে একদিন গিয়েছিলাম। মানুষজনের অবস্থা আসলে খুবই শোচনীয়। ইভেন দেখলাম ওখানে পেট সিটি স্ক্যান হয় না, রেডিওথেরাপির মেশিন নষ্ট হয়ে আছে। হ্যাঁ, তো এটা খুবই ব্যয়বহুল একটা চিকিৎসা। তো সরকারি হাসপাতালে সাধারণ মানুষের জন্য যদি এটা না থাকে, এটা খুবই দুঃখজনক আসলে। আর এটা নিয়ে এত রকম ট্যাবু আছে, যেহেতু এটা এমন একটা বিষয় যে মানুষ ভাবে যে হয় মরে যাবে, এর পিছনে টাকা খরচ করে দরকার নাই। অনেক কেস আমি শুনেছি এবং দেখেছি গ্রামের মহিলাদের ক্ষেত্রে, বা ঢাকার বাইরে থেকে যারা আসে, ডায়াগনোসড হওয়ার পরে তারা পুরো চলে যায়, হসপিটালে আর আসে না। এরকমও আমি শুনেছি যে হাজব্যান্ড ছেড়ে দিয়ে চলে গেছে, বিকজ দে থিঙ্ক যে দে উইল বি ডিপ্রাইভ ফ্রম সেক্সুয়াল এনগেজমেন্ট। হ্যাঁ, তো এটা আমি বলতে বাধ্য হচ্ছি আসলে। ট্রু। তো এই জিনিসগুলো আসলে, এই ট্যাবুগুলো দূর করা দরকার অবশ্যই। আমরা আমরা আমাদের জায়গা থেকে, যেমন আজকে আমরা কথা বলছি, যারা দেখছেন তারা হয়তো শুনছেন, বাট আরও বড় সব পরিসরে আসলে এটা আসা দরকার। আসা দরকার। যখন জানা এবং তারপরে আপনার ডেফিনেটলি সার্জারি হয়েছে, অ্যান্ড আফটার দ্যাট হোয়াট আই হ্যাভ সিন ইউ, যে অনেক ধরনের অসুস্থতা কিন্তু এটার কি বলবো, মানে সাইড এফেক্টস হিসেবে কিন্তু বডিতে অনেক ধরনের রিয়াকশান হয়েছে। আপনার পুরো প্রোটোকল, যদি ট্রিটমেন্ট প্রোটোকলের কথা বলি, সেখানে অনেক ধরনের রিয়াকশান হয়েছে। তো সেই সময়গুলো কিভাবে কোপ আপ করার চেষ্টা করেছেন? স্টিল ইউ আর সাফারিং অলসো, তো হাউ ইউ আর ম্যানেজিং দোজ থিংস? একটা জিনিস হয়েছে, আমি আসলে অনেক চিন্তা করতাম এই সময়টা, কিন্তু যে কোনো খারাপ সময় কিন্তু অনেক কিছু ভালো কিছুও আমাদের উপহার দেয় আসলে। অনেক দিন আমি হয়তো 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস চুপচাপ ভাবার সময় পাই নাই, এত কাজকর্মে ব্যস্ত থাকতে হতো। হ্যাঁ, প্রথম দিকে যখন কিমোথেরাপি নিতাম তখন তো আসলে ছুটি নিতে হয়েছে বেশ একটা লম্বা সময়, কাজ করতে পারিনি তখন। কারণ কেমোথেরাপির সময় এবং তারপরে অনেক ধরনের সাইড এফেক্টস হয়। তো আমি তখন আসলে চিন্তা করতাম যে আমি কি করব, আমি কি কাজটা ছেড়ে দিব, বা পার্ট টাইম কিছু করা আসলে আমাদের দেশে এখন ওই ধরনের, বা আমার যেটা ফিল্ড সেইখানে আসলে এই ধরনের সম্ভব না আসলে। তো আমি চিন্তা করলাম না, আমার কাজটা আমাকে এত আনন্দ দেয়, আমি যদি চাইল্ড লেবার নিয়ে কাজ করছেন, বা আমি অকুপেশনাল সেফটি হ্যাজার্ডস যেগুলো, তারপরে বাংলাদেশের লেবার ইন্সপেকশন সিস্টেম,
বিভিন্ন সময় হিউম্যান রাইটসের অনেক মধ্যেই কিছু নিয়ে আছি কাজ আর কি, হ্যাঁ, বিভিন্ন বিষয় এটা নিয়ে। কিন্তু আসলে খুবই ইন্টারেস্টিং একটা ফিল্ড কাজ করার জন্য। অনেক নতুন নতুন জিনিস নিয়ে কাজ করা যায়, প্লাস ইনোভেশন আছে, অনেক ধরনের লজ নিয়েও কাজ করা যায়, Of ইমপ্লিমেন্ট course. করা সেই হিউম্যান রাইটসের বিভিন্ন। আমাদের দেশে তো এখন পর্যন্ত অনেক কিছুই আন্ডার প্রিভিলেজ, যেহেতু যে অনেক কিছুই কিন্তু ডেভেলপ করেনি, লাইক ডেভেলপ কান্ট্রিতে যে ধরনের লজ আছে ফর ফর হিউম্যান রাইটস, সেগুলো থেকে আমরা অনেকটাই পিছিয়ে আছি, অনেকটাই বঞ্চিত। তো ডেফিনেটলি এই ফিল্ডে কাজ করাটা আপনার জন্য খুব এক্সাইটিং এবং চ্যালেঞ্জিংও। হ্যাঁ, আমার আসলে এটা প্যাশন ছিল। মানে শুরুতে আমি চিন্তা করতাম যে কর্পোরেট ওয়ার্ল্ড থেকে অনেক লুক্রেটিভ অফার ছিল, হ্যাঁ, তো সেই সময় চিন্তা করতাম যে আমি হিউম্যান রাইটস নিয়ে কি করব। তো সেই বয়সে চিন্তা করতাম কিছু একটা করে ফেলবো, না জানি কি করে ফেলবো। হয়তো সেরকম কিছুই করতে পারি নাই, কিন্তু অন্তত এইটুকু ভাবি যে আমি যেই জায়গায় আজকে আছি সেখান থেকে আমার কিন্তু নীতিগত পর্যায়ে বা আইন তৈরির পর্যায়ে কন্ট্রিবিউট করার একটা সুযোগ আমার সুযোগ আছে, আছে। তো আমি এই সুযোগ ছাড়বো কেন? হ্যাঁ, তো আমি মানে এটাই চিন্তা করতাম তখন। আর একটা জিনিস, যে হাডলগুলো আমার মেইনলি হলো, প্রথমে কিমো দেওয়ার পরে আমার কিছু শারীরিক অসুবিধা হতো, হ্যাঁ, যে অন অ্যান্ড অফ পেট ব্যথা থাকতো নানান ধরনের। কতগুলো কেমন লেগেছিল তখন? আমি 16টা কিমো নিয়েছিলাম আসলে। তো ওই সময় দেখেছি অনেকেই 3টা 4টা বা 5টার পরে আর নিতে পারে না, কারণ এত এবং আমার আমার আশেপাশে পরিচিত বেশ কয়েকজন, দে দে জাস্ট পাস্ট অ্যাওয়ে, হ্যাঁ, কয়েকটা কেমো নেওয়ার পর থাকতে পারে না। তো আমাকেও শেষের দিকে হসপিটালে ভর্তি হয়েছিল। অনেক ধরনের কিছু হয়, হিমোগ্লোবিন কমে যায়, প্ল্যাটলেট কমে যায়, নানান ধরনের ইস্যু হয়। তো ওগুলো আসলে আহ, নিশ্চয়ই উপভোগ্য তো নয়ই, খুবই কষ্টকর, কিন্তু সেই সময়টাকেও না ভেরি ইন্টারেস্টিংলি আমি মানে উপভোগ করারও কিছু এলিমেন্ট আমার ছিল, হ্যাঁ। আমার হাজব্যান্ড, আমার বন্ধু বান্ধব পরিবেশটাকে না সবসময় এমন করে রাখতো আমার জন্য, এবং আমিও ওখানে ডেফিনেটলি আই ইউজ টু টেক পার্ট, আই ইউজ টু গেট ইনভলভড, যে মানে একটা আনন্দময় পরিবেশ তৈরি করে রাখা, হ্যাঁ। বাসায় হই চই হচ্ছে, কারো বার্থডে হলে আমার বাসায় এসে করছে আমার বন্ধু বান্ধব, সে এক বিশাল আয়োজন আর কি। তা আমি জানি আমার মতন এতটা ভাগ্যবান অনেকে হয় না, কিন্তু জানো, মানে আমার মনে হয় কি, টাইমিংটা বা পরিস্থিতি কিছুটা তৈরিও করে নেওয়া যায়। করে নেওয়া যায়, হ্যাঁ, প্লাস ফ্যামিলি মেম্বার্সরা যদি আসলে ওরকম সাপোর্টিভ হয় বা ওই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের থাকে, যে তাদের সাপোর্টে একটা মানুষ কত তাড়াতাড়ি মানে নিজের এই কষ্টটাকে ভুলে থাকতে পারে এবং আনন্দে আরেকটু থাকতে পারে, বেটার লাইফে থাকতে পারে। ভালো লাগছে। হ্যাঁ, আমি দেখলাম অনেক দিন পর আমার অনেক কিছু বন্ধু বান্ধব একটু রাগ করে অনেক দিন আসতো না, কারণ আমি সময় দিতে পারি না, হঠাৎ তাদের আনাগোনা শুরু হলো, হ্যাঁ। তো এইটা খুব আনন্দের বিষয় ছিল, অনেকে হয়তো অনেক দিন পরে দেখা হলো বাসায় আসছে, হ্যাঁ। তো এইগুলো একটা খুব আনন্দের একটা বিষয় ছিল আমার জন্য। আমার মনে হয়েছে কি, যে পরিস্থিতি আসলে আমরা আনন্দের তৈরি করে নিতে পারি। ছোট ছোট জিনিস যদি আমি তোমাকে বলি, আমার মনে হতো যে নিজেকে একটু ভালো রাখা তখন কিভাবে। তো আমি মোটামুটি, যেহেতু আমার অনেক দিনের অভ্যাস, আমি সকালবেলা হলেই রেডি টেডি হয়ে বের হয়ে যেতাম। তো বাসায় কী করতাম, বের তো হওয়ার তখন সম্ভব না, আমি মোটামুটি সেজে গুজে রেডি টেডি রেডি হয়ে হয়ে বাসায় বসে থাকতাম, হ্যাঁ, কাজ করি আর না করি। তো এইটা না এক ধরনের তোমার মনে শক্তি যোগায় আসলে। যারা আমাকে দেখতে আসছে তাদেরও ভালো লাগছে দেখে, যে রোগী রোগীর ভাব করে বসে নাই, হ্যাঁ, হয়তো আমি হাঁটতে পারছি না, কিন্তু আমি সুন্দর কাপড় চাপড় পরে রেডি পরিপাটি হয়ে আছে। হ্যাঁ বসে আছি। তো আমার যেটা হাঁটার সমস্যা, তারপরে একটা সময় শুরু হলো কিমো দেওয়ার বেশ পরে, কিন্তু এটা তো আস্তে আস্তে ওইটা এটা কি এখন কোনো ধরনের আর্থারাইটিস টাইপের কোনো না, কিছু? এটা হচ্ছে কিমোর কারণেই মানে যেটা ডক্টর বলেছেন, যে আমার নিউরোপ্যাথি ডেভেলপ করেছে। আচ্ছা, এবং নিউরোপ্যাথিটা আসলে খুব একটা ফিজিওথেরাপি বা কোনো কিছুতে কাজ হয় এটা না। কাজ হয় না। ফিজিওথেরাপি যেটা করে মাসল, তারপরে অন্যান্য ধরনের ব্যথা, এগুলাতে কাজ করে। তো আমি এখন আসলে হাঁটতে আমার বেশ কষ্ট হয়। তো আমি যখন একা একা মানে অফিস যাই বা কোথাও যাই, আমি তখন আসলে একটা ওয়াকার ইউজ করি, হ্যাঁ। তো এই ওয়াকারটা ইউজ করতে অনেকের হয়তো ভালো লাগবে না, বা হুইল চেয়ারে যেতে ভালো লাগবে না। আমার কথা হলো যে আমি আমার কাজটা আমার কমফোর্ট জোনে থেকে আমি ওইভাবেই কমফোর্টেবল ফিল করছি, আমি ওইটা ছাড়া হাঁটতে পারবো না।
এখানে হয়তো চট করে অল্প একটু হেঁটে চলে আসছি, কিন্তু তারপরও আমার অনেক কষ্ট হয়েছে। তো ব্যালেন্সটা রাখা জরুরি, তা আমি ওইটা ইউজ করি। তারপরে ছোটোখাটো জিনিস যেমন বলি, কিছু কম্প্রোমাইজ, কিছু অ্যাডজাস্ট করতেই হয়। হ্যাঁ, কিছুদিন ধরে আমার লিভারে কিছু সমস্যা হচ্ছে, অনেক ওষুধ খাই সেই কারণে। তো যেই কারণে দেখবো আমার হাত পা আসলে অনেক ফুলে আছে। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। আজকে আসার সময় এই আংটিটা পরতে নিলাম, আমার খুব প্রিয় একটা আংটি। আমি দেখলাম আমার আঙ্গুলে আংটিটা ঢুকছে না, কারণ আঙ্গুলটা এত ফুলে আছে। তো আমি এটা রিং ফিঙ্গারে না পড়লে লিটল ফিঙ্গারে পরে ফেললাম। পড়াও হলো, হলো না হয় এই আঙ্গুলে পড়া হলো না। এরকম ছোট ছোট অ্যাডজাস্টমেন্ট আসলে করলে ভালো থাকা যায়। হ্যাঁ, হাঁটতে পারছি না, খারাপ তো ডেফিনেটলি লাগে, লাগছে, হ্যাঁ। অনেক টায়ার্ড লাগে, কিন্তু আমি তো একটা এইড ইউজ করে চলছি। চলছি। আর যখন খুব বেশি খারাপ লাগে, রাতের দিকে অনেক ব্যথা বেড়ে যায়, তখন মাঝে মাঝে অনেক সময় খুব কষ্ট হয় আসলে। হ্যাঁ, নিজের উপরে খুব কষ্ট হয়। আমি আসলে একদম চরকির মতন চলতাম। হ্যাঁ, মানে আমার হাজব্যান্ড আমাকে বলতো মহিলা ইবনে বতুতা। তো সেই মানুষ এখন হাঁটতে পারি না। তো তখন আমার মনে হয় আচ্ছা, তাও আচ্ছা, আমার তো পা আছে, কত মানুষের তো পাই নাই, নাই, নাই। এটা নিয়েই চলি, এই আর কি। আসলে প্রতিনিয়ত এই যে যেটা বললাম যে জীবনের সাথে যুদ্ধ করে চলাটা এবং আহ, হ্যাঁ, প্রতিদিনই শুতে যাওয়ার আগে এক ধরনের চিন্তা থাকে যে না, আজকে সারাটা দিন আমি এই জিনিস ডিসাইড করেছিলাম, এটা এভাবে হয়েছে, আই হ্যাভ কমপ্লিটেড দ্য ডে আই ওয়ান্টেড টু। আবার অনেক সময় সেটা পসিবলও হয় না। আবার এই যে আরেকটা নতুন দিন যে শুরু হবে, অনেক কষ্ট নিয়ে, যেটা বললেন যে পায়ে ব্যথাটা, এটা আমিও কিন্তু ফিল করি যে আমারও মাঝে মাঝে মনে হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মনে হয় আর একটু বেশি থাকে, একদম এক্স্যাক্টলি, তখন পায়ের পাতাটা মাটিতে ফেলা যায় না। ফেলাটা খুব কষ্টকর হয়। এটা কেন হয় জানি না, এটা আগে এরকমটা ছিল না, কিন্তু অনেকক্ষণ দেখা যায় স্ট্রেচ করার পরে তারপরে ইউ ক্যান ওয়াক। বাট এই যে শারীরিক অসুস্থতা, অথচ আপনাকে দেখেও কিন্তু কেউ বুঝবে না যে শরীরে এত অসুস্থতা আছে বা এত শরীর খারাপ লাগে, বা চেহারা দেখলে লোকজন অনেক খুশি হয়ে তোমাকে যায়। দেখে কেউ বুঝবে আজকে সকালে তোমার পায়ের ব্যথা ছিল। এক্স্যাক্টলি। তো এরকমই হয় যে লাইফ হ্যাজ টু গো অন, ডাজন্ট ম্যাটার যে কত কি পাচ্ছি, কি নিয়ে আসছে আমাদের জন্য, তার থেকে বড় কথা হচ্ছে চলতে হবে। আরো তো খারাপ হতে পারতো আরো না, তো খারাপ হতে নাও তো পারতো। থাকতে পারতাম এতদিনে। এই যে একটা সকাল আসে, সারাদিনে চিন্তা করে দেখো, হয়তো তুমি নিশ্চয়ই অন্তত 3-4টা ভালো কাজ করেছো। অবশ্যই। হ্যাঁ, আবার যদি কোনোদিন না করি, ভালো কাজটা কম করি, ভাবি দূর আজকের দিনটাকে এরকম গেল, এইভাবে চিন্তা করলে আসলে লাইফটা আসলে মানে খুবই এনজয়েবল একটা জার্নি। আসলে অনেক কষ্ট আছে, অনেক মানুষের অনেক রকমের অনেক কষ্ট আছে, ধরনের। বা তারপরও এনজয়েবল করে তোলা যায় ছোট ছোট জিনিস দিয়ে। সব কিছুর সাথে কিন্তু টাকারও সম্পর্ক নাই যে আচ্ছা ঠিক আছে, মানে আমার মানে আর্থিকভাবে আমি অসচ্ছল, আমি পারছি না। মানে ইভেন জানো, আজকে সকালে ঘুমের থেকে উঠে আমি জাস্ট আমার রুমের পর্দাটা সরালাম, দেখলাম আমার বগেনভিলিয়ায় বেশ এক থোকা ফুল দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হলো যে আমার দিনটা সার্থক হয়ে গেল আজকে। জাস্ট সবাই তো ফুলটা দেখছে, কিন্তু ওই যে দেখে যে আনন্দটা নেয়া, তুমি যদি একবার আনন্দটা নাও, ওটা কিন্তু ফ্লোটা সারাদিন তোমার সাথে চলতে থাকে। চলতে থাকবে। হ্যাঁ, প্রতিটা জিনিসকে দেখার আসলে যেটা বলে যে পার্সপেক্টিভ আসলে। তো অনেকের, আমি জানি তোমার আমার মতন অনেকের অনেক সব রকম সুযোগ সুবিধা থাকে না। যেমন আমাদের বাসায় যে সাপোর্ট সিস্টেম যারা কাজ করে, কাজ করছে। তাদেরকে ছাড়া তো আমরা চিন্তাই করতে পারি না। অ্যান্ড আমার সাপোর্ট সিস্টেম ইজ সো গুড। হ্যাঁ, এটাও আমি বলবো যে আহ, আমার সৌভাগ্য। হ্যাঁ, কিন্তু যদি মনে করো আমার সাপোর্ট সিস্টেম নাই, আমি অ্যাফোর্ড করতে পারছি না, তখনও কিন্তু ছোট ছোট কিছু অ্যাডজাস্টমেন্ট করে, বাড়ির সবাই মিলে কাজকর্ম করে, বিশেষ করে যারা কেয়ার গিভার যদি একটু কেয়ারিং হয়, হ্যাঁ, করে ফেলা যায়। কিন্তু এই আমরাই তো বিদেশে গেলে কোনো সাপোর্ট সিস্টেম ছাড়া সব কিছু নিজেরাই সবকিছু করছি। করি না। তো ওইরকম অ্যাডজাস্ট করে করা যায়। খাওয়া দাওয়া সব সময় যে আমাকে বসে বসে মানে সবার জন্য রুটি বেলতে হবে, দরকার নাই তো, অন্য খাওয়ায় প্রসিডিউর চেঞ্জ করে ফেলা যায়। করা যায়। এই এই জিনিসগুলো আসলে আমার মনে হয় একটু চিন্তা করা উচিত সবার। হ্যাঁ, ছোট ছোট অ্যাডজাস্টমেন্টগুলো যদি করে নেওয়া যায় তাহলে আসলে খুব সহজ হয়। আমি এই যে কিছুক্ষণ আগে যে বিষয়টা নিয়ে কথা বললেন যে অনেকে আছে হাজব্যান্ড ছেড়ে যায়, আম, এই ঘটনা কিন্তু আমি নিজে দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি। আমারই এক রিলেটিভের
who was having breast cancer, and after that her husband started misbehaving with her. তার অনেক ধরনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়ে গেল, অ্যান্ড একটা সময় মানে সেই স্ট্রাগলটা সে নিতে পারছিল না এবং তার দিকে তাকানো যেত না। এত সে বিমর্ষ হয়ে থাকতো বা এত আপসেট হয়ে থাকতো, তার চিকিৎসা খরচ তো দিতই না, বরঞ্চ তাকে বিভিন্নভাবে টর্চারও করতো। তো একটা অসুস্থ মানুষ এরকম অবস্থায় সে কেমো দিয়ে বাসায় ফিরেছে, অথচ তার সাথে এ ধরনের বিহেভ করছে বা তার শারীরিক সে অসুস্থতাটা বুঝতে পারছে না, তাকে দিয়ে বলছে যে তোমাকে এখন রান্না করতে হচ্ছে বা কাজ করতে হচ্ছে, ওয়্যারাজ ওই সময় কিন্তু চুলার কাছে যাওয়াটা, গরমের খারাপ মধ্যে লাগে, যাওয়াটা কিন্তু খুব খুবই খারাপ লাগে, খুব কষ্টকর। তো যার না হয় আসলে সে কিন্তু এটা বোঝে না। তো ওই সময় যার কাছ থেকে তার বেটার হাফ, যার কাছ থেকে সে সবচেয়ে বেশি এমপ্যাথি সিম্প্যাথি এক্সপেক্ট করেছিল, তার কাছ থেকেই সবচেয়ে বেশি সে খারাপ ব্যবহারটা পেয়েছে। এবং সেটা নিয়ে সে যে পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি জানি না ওই মানুষটা আসলে কিভাবে ঘুমাতে পারে, বা ওই মানুষটার মনে কি কখনো এরকম আসে না যে আমি তাকে এরকম কষ্ট দিয়েছি একটা মানুষকে। এই মানুষের মধ্যে না আমি দেখেছি যে মনুষ্যত্ব বোধের চেয়ে আমার মনে হয় যে পশুত্বটা অনেক বেশি বেড়ে গেছে। সবাই সেলফিশ হয়ে যায়, কেউ ভাবে না যে ওই রকম সিচুয়েশনে আমি নিজেও তো পড়তে পারি, আমারও তো এরকম সিচুয়েশন হতে পারে, তখন আমার সঙ্গে যদি সেম বিহেভটা হয় কি হতে পারে। এই জিনিসগুলো মানুষের মধ্যে আসে না। বাট বিইং হিউম্যান, আমাদের সবারই তো এটা প্রথমেই চিন্তা করা উচিত যে উই আর হিউম্যান বিং, এবং আরেকটা মানুষ আমার মতনই রক্তে মাংসের। আমার যেটাতে খারাপ লাগতে পারে, তার ওই পজিশনে আমার নিজেকে চিন্তা করে যদি আমি ভাবি, তখনই কিন্তু আমরা এমপ্যাথেটিক হব, যে ওই মানুষটার কষ্টটা আমরা ফিল করতে পারবো, রিয়েলাইজ করতে পারবো। আমি শিওর যে যারা হয়তো বলছি এডুকেটেড, যারা এই বিষয়গুলো হয়তো এরকম করে রিয়েলাইজ করে, আবার ডিপ ডাউন দেখা যাবে যে তারাও কিন্তু ওরকম রিয়েলাইজ করে না। মেবি আমাদের মতো হয়তো আমরা যেরকম ব্লেসড বলি যে আমাদের ফ্যামিলি মেম্বার্স যেটা বুঝেছে, আমাদের বেটার হাফ যেভাবে বুঝেছে, টেক কেয়ার করছে আমাদের, হয়তো 90%, 99% আমি বলবো যে মানুষ এরকম খুঁজে পাওয়া যায় না। তারা কিন্তু আসলে স্ট্রাগল করছে প্রতিনিয়ত। ভীষণ ভীষণ। আমি বাংলাদেশের আনাচে কানাচে আমি ঘুরেছি। আমার মনে হয় আমি আমাদের 60 কিংবা 162টা জেলায় আমি ঘুরেছি, কিন্তু 64টার মধ্যে, হ্যাঁ, একদম ইন্টেরিয়রে ঘুরে ঘুরে এখনও আসলে আমাদের মেয়েদের যে অবস্থা, মানে ইউল বি সারপ্রাইজ টু নো দ্যাট বাংলাদেশে যতগুলো বিয়ে হয় তার অলমোস্ট 52% বাল্যবিবাহ হয়। যারা এখনো মেয়েদেরকে এইভাবে দেখে, এটা তো রীতিমতো টর্চার। 13-14 বছরের একটা মেয়েকে বিয়ে দেওয়া মানে একদম রীতি গ্রামে গঞ্জে, না হলে বলে ওই মেয়ে ভালো না, ওই মেয়ে খারাপ। আমি কথা বলেছি এরকম প্যারেন্টসদের সাথে। হ্যাঁ, মানে তাদের কাছ থেকে কি আশা করা যায়? এটা খুব নেগেটিভ শোনাচ্ছে কথাটা, কিন্তু যেভাবেই হোক আমরা আসলে, আমার কাছে মনে হয় যে আমরা যখন ছোট ছিলাম কিংবা আরও 20-25 বছর আগে অবস্থা মনে হয় এর থেকে বেটার ছিল। এখন কেন জানি মানুষ, মানে 52% একটা দেশের বিয়ে বাল্যবিবাহ হয়। এখনো হচ্ছে, যেখানে এগুলো নিয়ে এত প্রচারণা এবং এত মানুষকে হয়তো বলা হচ্ছে যে 18 বছর আগে কোনোভাবে বাল্যবিবাহ দেওয়াটা ঠিক না, কিন্তু তারপরেও মানুষ এই জিনিসগুলো এখনো হ্যাঁ, গ্রামে চলছে। 52%, 100টার মধ্যে 52টা বিয়ে হয় বাল্যবিবাহ। তো সেই বাচ্চা মেয়েগুলোকে কিভাবে ট্রিট করে শ্বশুর বাড়িতে গেলে? এদের অসুখ বিসুখ হলে ফেলে দেয়, জাস্ট আরেকটা বিয়ে করে। এটা সামাজিক ট্যাবিউ, ধর্মীয় ট্যাবিউ কিছুটা কাজ করে, যেটা আসলে আসল ধর্ম থেকে, সে যে ধর্মই হোক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা আসলে অনেক দূরে সরে গেছি। তুমি বারবার হিউম্যান বিইং বলছিলা, বিইং হিউম্যান, মানে আমি চিন্তা করছিলাম আমরা কি আসলে হিউম্যান বিইং? এক্স্যাক্টলি, এটাই এখনকার দিনে সবচেয়ে বড় আমার কাছে মনে হয় কোয়েশ্চেন মার্ক, যে আসলেই কি আমরা মানুষ? প্রত্যেক দিন দেখো, পেপারটা খোলো, রাস্তাঘাটে শোনো, আমরা কি মানুষ? আমরা মানুষকে রাস্তায় পেলেও কি করলো না করলো কথা নয়, প্রত্যেক দিনই তো আসে মানুষকে পিটিয়ে মারা, কুপিয়ে মারা, Exactly. এভরি ডে মানে খবরে আসে। তো
এইখানে আসলে যে মূল্যবোধের একটা যে আসলে বিশাল ব্যাপার, শুধু যে অসুখ বিসুখের ক্ষেত্রে না, মানুষ হিসাবে একটা মানুষ তৈরি হওয়া, মানে আমি জানি না কেন জানি আমরা অনেক পিছিয়ে পড়ছি। এই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেক ফ্যামিলির একটা ভূমিকা আছে। আসলে আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা এটার জন্য দায়ী। এবং অবশ্যই। যেইভাবে আমাদের ফ্যামিলিতে হয়তো সন্তানদেরকে বড় করা হয়, তো বাবা মার মূল্যবোধটাই তো আসলে সন্তানের মধ্যে যায়। প্রতিটা বাবা মাকে আসলে সেরকম করে চিন্তা করে। আমরা কিন্তু হয়তো কনভারসেশন থেকে একটু সরে গেছি, সরে অন্য গেছি। বিষয় নিয়ে কথা বলছি, বাট দিস ইজ অলসো কানেক্টেড। আমি আসছি তোমার মানে আমাদের কনভারসেশনের জায়গাতে এইখান থেকেই, এই যে বাবা মার কথা বলে পেরেন্টিং আমার কাছে মনে হয় ইজ এ হিউজ মানে চ্যালেঞ্জিং Absolutely. একটা জব, এটা ইটসেলফ ইজ এ জব। হ্যাঁ, তো পেরেন্টিং সম্পর্কে তো আসলে আমাদের কোনো ধারণাই নাই। যে মেয়ের বাচ্চা হয় 15 বছর বয়সেও কি পেরেন্টিং কি করবে? প্যারেন্টিং হ্যাঁ, জানবে। এবং এই ছেলে মেয়েগুলো যখন বড় হয় দেখে যে সোসাইটিতে বাবাই প্রধান, হ্যাঁ, বাবা ইচ্ছা করলে মাকে মারতেও পারে, সব কিছু করতে পারে। তো সেই বাবার স্ত্রী, যখন তুমি যার কথা বললে যে সে চলে গেছিল, ভদ্রমহিলা বোধহয় মারা যান পরে, তো ওখান থেকেই তো এই পর্যন্ত আসে। সেটাই, প্রত্যেকটা ঘরে ঘরে ইটস ডিপলি রুটেড ইন দি মানে কি বলবো পেরেন্টিং সিস্টেম, এবং মানে মানুষের মধ্যে যে মূল্যবোধ তৈরি করা, ছোট ছোট জিনিস, যা সত্যি কথা বলা, মানুষকে রেসপেক্ট করা। রেসপেক্ট করা। হ্যাঁ, তো ওখান থেকেই তো। এবং আমিও দেখেছি মানে ক্যান্সার হাসপাতালে, বা আমি যখন রেডিয়েশন দিয়েছি, দিনের পর দিন যেতে হতো, বোধহয় 20টা বা 22টা রেডিয়েশন দিয়েছি আমি। তো যারা আসতো দেখতাম কি পরিমাণ স্ট্রাগল করছে তারা। হ্যাঁ, হাজব্যান্ড একটা ধমক দিচ্ছে, হ্যাঁ, কি পরিমাণ ডিসরেসপেক্ট। হয়তো বা এসে স্যান্ডেল পরছে, একটু দেরি হচ্ছে বা ঠিক মতন পড়ছে না, হ্যাঁ, একটা ধমক দিল আমার পাশে বসেই। তাই আমি বললাম, ভাই বসেন না, একটু আস্তে ধীরে পড়ুক, ওনার তো একটু কষ্ট হচ্ছে। মানে সহ্য করা যায় না আসলে, এত ডিসপ্যারিটি না চারিদিকে। তখন মনে হয় যে কোনটা রেখে কোনটা ঠিক করা যায়, কোনটা কোনটা নিয়ে কথা বললে হয়তো বা মানুষ একটু বুঝবে। এই যে বিভিন্ন জায়গায় যখন গেছেন, মানে নিজের নিজের কষ্টের জায়গা থেকে কখনো মনে হয়েছে যে মানুষকে এই মেসেজগুলো দেওয়া বা একটু বলি, যে তাতে করে তোমার পাশের মানুষটা যেন তোমার কষ্টটা একটু বুঝতে পারে এবং সেই অনুযায়ী তারা স্টেপ নেয়। তো আপনার যখন এরকম এই এই যে এখন পর্যন্ত যে নির্ঘুম রাত কাটছে, বাট তারপরেও অফিসের যে কাজের প্রেশার আপনাকে আমি দেখি বা সবসময় শুনি, সেটা কিভাবে ম্যানেজ করেন? তখন কি কোনো সময় মনে হয় যে না থাক, এটা ফেলে দিই, রাখি, এটা এখন আর ভালো লাগছে না, ইচ্ছে করছে না, এখন একটু পজ দেই বা ঘুরতে চলে যাই, মাইন্ড ডাইভার্ট করি, এরকম মনে হয়? নাকি কাজের মধ্যে থাকলে মনে হয় যে না, এটা আমার মাইন্ড ডাইভার্ট হচ্ছে, আমার কষ্টটা আমি ভুলে থাকতে পারছি? দুই রকমই হয় আসলে। সকালটা একটু নাইটমেয়ার আমাদের সবারই মনে হয়। এই যে পা ফেলতে পারি না, উঠতে ইচ্ছা করে না, এদিকে 10টার সময় মিটিং, হ্যাঁ। বাট আমার অফিস খুবই সাপোর্টিভ আমার এই সিচুয়েশনের প্রতি। বিভিন্ন রকম সুযোগ সুবিধা আমি অফিস থেকে পাই। মানে আমি যেখানে কাজ করি এটা একটা জাতিসংঘের একটা সংস্থা। তো ডেফিনেটলি আমাদের ওয়ার্কিং কন্ডিশনস এবং অন্য কিছু অন্য অনেকের থেকে অনেক ভালো সব কিছু। তারপরেও তো একটা মিনিমাম রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যে আমাকে এত ঘন্টা কাজ করতে হবে এরকম। তো যেটা হয়, আমি কিছুটা ধরেন 50% টেলিওয়ার্ক করি, কিছুটা অফিসে যাই। হয়তো একটু দেরিতে অফিসে যাই, আমার সুপারভাইজার ইজ ভেরি কাইন্ড এনাফ। হয়তো আমি পরে সেটা পুষিয়ে নিচ্ছি, সে জানে যে আমি কাজটা করে নিচ্ছি। একটা জিনিস আমার হয়, আমি কোনো কাজ করতে থাকলে না, এক এক সময় দেখা যায় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আমি কোনো নড়িচড়ি নাই, শক্ত হয়ে আছি। তখন আমি ফিল করি আমার পা ব্যথা, হাত তুলতে পারি না। আজকেই হচ্ছিল একটু আগে। তো এটা তো আমার নিজের দোষ। টাইম মতন আমি যে 2 ঘন্টা পর পর একটু উঠবো, একটু এক্সারসাইজ করবো। exercise করো। তো এই সূত্রে একটা জিনিস বলি, জানো, এই এক্সারসাইজ জিনিসটাকে আমাদের মানে জাতিগতভাবে মনে হয় মানুষ পছন্দ করে না।
কতজনকে যে আমি চেষ্টা করি বলতে যে যোগা বা এক্সারসাইজ এটা যে কি পরিমাণে হেল্প করে, 2-3 দিন না করলে এটা আমি টের পাই। হ্যাঁ, তো যাই হোক, তো তখন যেটা হয় যে আমি একটু অ্যাডজাস্ট করি, হয়তো আমি উঠে হাফ অ্যান আওয়ার একটু রেস্ট নেই, হ্যাঁ, আবার বসি। তো যেটা বলছিলাম যে আমার ক্ষেত্রে যেটা হয়, আমার কাজটা আমার একরকম প্যাশন, তো সো আমি এক ধরনের খুব স্বস্তি পাই আসলে, আমার খুব ভালো লাগে আমার তখন কাজটা। আমার মনে হয় যে মানসিকভাবে ইউ গেট ইন টু আ ডিফারেন্ট ওয়ার্ল্ড, হ্যাঁ, যে যখন ওই কাজে থাকা তখন এত বেশি ইনভলভ হয়ে থাকা, তখন হ্যাঁ। হয়তো নিজের আশেপাশে নিজের শারীরিক অবস্থার কথা একেবারেই ভুলে গিয়ে ভুলে যাই, পুরোপুরি ওটার মধ্যে ডুবে যাই। ডুবে ডুবে থাকা। এবং ওই সময় দেখা যায় যে আপনাকে ফোনেও পাওয়া যায় না, রিচ করা যায় না, কোথায় ফোন থাকে, কোথায় আমি না, আপনি কাজ ট্রু করছে। ট্রু, আমার আমার এই দুর্বলতাগুলো আমার আছে। আরেকটা জিনিস কি জানো, মানে এই যে সময় বের করাটা, যখন বেশি শরীর খারাপ ছিল আগে, গত বছর এরকম মাঝে মাঝে ছুটি নিতাম বা ভাবতাম, যেটা বললাম যে এই ভাবনার সময় এখন আমরা কেউ পাই না, আমরা তো সারাক্ষণ ফোন এরকম করতে থাকি। তো যে একটা কিছু নিয়ে ভাবা, একটা নতুন কিছু করা, হ্যাঁ, এই সুযোগগুলোও কিন্তু এই সময়টাই আমাকে তৈরি করে দিয়েছে। যেমন আমরা একটু চেষ্টা করছি একটা অ্যাওয়ারনেস রেজিং একটা প্ল্যাটফর্ম তৈরি করতে, হ্যাঁ, ক্যান্সার কানেক্ট ইনিশিয়েটিভ ফাউন্ডেশন। তো জানি না, মানে কিছুই নাই, ঢাল তলোয়ার, টাকা পয়সা কিছুই নাই, কিন্তু স্বপ্নটা অনেক বড়। চেষ্টা করছি যে এটাকে দাঁড় করাতে, হয়তো এখন না করি, যদি বেঁচে থাকি সবাই, বা মানে 5 বছর পর হয়তো আরও বড় পরিসরে করতে পারবো, যখন হয়তো প্রফেশনাল দায়িত্বগুলো থাকবে না। হ্যাঁ, তো এই আসলে ওই ধরনের, ওই আপনাদের সেই প্রোগ্রামে গিয়েই তো প্রথমে আপনার সঙ্গে আমার পরিচয়, হ্যাঁ 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 দেখা হ্যাঁ হয় হ্যাঁ এবং হ্যাঁ, তো ওইটা করতে গিয়ে মনে হয়েছে যে অনেক কিছু করার আছে আসলে, যে যতটুকু পারি। হ্যাঁ, সবাই কি ফাউন্ডেশন করবে তা না, কিন্তু আমি যদি আমার পাশের বাড়ির মানুষটাকেও একটু অ্যাওয়্যার করতে পারি যে আচ্ছা ভাবি, আপনি তো মানে আমাদের তো বয়স হয়ে গেছে, আচ্ছা 40 হয়ে গেছে, একটা ম্যামোগ্রাম কিন্তু করা দরকার, ম্যামোগ্রাফি না করলেও একটা আল্ট্রাসাউন্ড অন্তত করা যেতে করা পারে। যেতে হ্যাঁ, পারে। এই ছোট ছোট সচেতনতামূলক কাজগুলো, ধরো তুমি যেখানে কাজ করছো বা আমি যেখানে কাজ করি, ওই অফিসে ধরো আমাদের অফিসে হয়তো বা 60 or 70 মহিলা আছে। তো এই যে অক্টোবর মাস, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস রেজিং মান্থ, তো এই সময় যদি আমি ওনাদেরকে একটু অ্যাওয়্যার করতে পারি, যে সবাই কিন্তু একটু তখন চিন্তা করে, একটা পোস্টার দিলাম বা কি একটা ইমেল দিলাম, হ্যাঁ, এখানে টাকা পয়সা সব জায়গায় লাগে না, টাকা পয়সা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু মানে টাকা পয়সা ছাড়াও ছোটোখাটো ভালো কাজ করা যায়। হ্যাঁ, তো এই 60-70 মানুষজনের মধ্যে যদি মানে আমি শিওর যে আমি পোস্টার লাগালে বা ইমেল সবাই পড়বে, একবার মনে করবে আচ্ছা একটা টেস্টটা করি তো দেখি, আপাতত এরকম ভুগতেছে তো আমরাও একটু দেখি। একটু করি। হ্যাঁ, তো অফিস না হলো, যিনি বাসায় কাজ করেন, বাসায় থাকেন, উনি ওনার বাড়ির অন্য অন্য লোকজন, নেইবার্স, ওদেরকে বলতে পারে। এতটুকু তো আমরা নিজের যার যার জায়গা থেকে করতে পারি, তাই না? ওইটাই। আসলে ওই কমিউনিটি ডেভেলপ করতে পারলেও কিন্তু ভালো, যেটা বললেন যে নিজের জায়গা থেকে তো নিজে করছি, হয়তো বলছি, এরকম যদি 5 জনকে একসাথে করা যায়, তাহলেও হয়তো তাদের দে ক্যান বি দ্য ভোকাল অলসো, যে তারা তাদের জায়গা থেকেও হয়তো কথা বলতে পারছে বা জানাতে পারছে বা কারোর সাথে থাকতে পারছে, হয়তো কোনো সিমটম দেখে বুঝতে পারছে। এই জিনিসগুলো কিন্তু এখন একটু বিক্ষিপ্তভাবে বলি যে অনেকেই কিন্তু মোটামুটি, আমরা যদি করছে। শহর কেন্দ্রিক বলি, শহর কেন্দ্রিক এই ঘটনাগুলো কিন্তু এখন বিক্ষিপ্তভাবে হচ্ছে। অনেকেই যারা অ্যান্ড ইউ আর সাফারার, টেকিং এর লিডিং রোল। আমি যদি বলি তোমার এই পডকাস্ট, আমি জানি না 500 কি 5,000 মানুষ যারাই দেখুক, একটু হলেও তো মানে ক্লিক করবে মাথায় যে আচ্ছা এটাও একটা বিষয়। হ্যাঁ, তো সেটাই আসলে এই ধারণা থেকেই কিন্তু দ্য পারপাসের জন্ম, যদি আমি বলি যে যখন আমার নিজের এই জার্নিটার মধ্য দিয়ে যাচ্ছিলাম গত 3 বছর, তখন মনে হলো যে পিপল নো মি ইন এ ডিফারেন্ট রোল। তো সেইখান থেকে আমার তো একটা দায়বদ্ধতার জায়গা আছে, তো হোয়াট আই ক্যান ডু ফর দ্যাম। আমরা ছোট ছোট করে যে কাজগুলো করছি বা অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করছি বা ফান্ড রেজিংয়ের জন্য যেটা চেষ্টা করছি, সেটা তো হয়তো সবার কাছে পৌঁছাচ্ছে না, সবাই জানছে না, বা কী ধরনের ডিফিকাল্টিস হতে পারে, বা শারীরিক কী ধরনের আমরা প্রিকশন নিতে পারি, বা কী ধরনের কি বলবো লাইফস্টাইল চেঞ্জ করতে পারি, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা হয়তো
আমি আপনি কথা যখন বলছি গল্প করছি সেটা হচ্ছে, বাট ম্যাস পিপলের মধ্যে কিন্তু সেই জিনিসটা যাচ্ছে না। সো সেইখান থেকে এই দ্য পারপাসের জন্ম, এবং আমার এটার উদ্দেশ্যই হচ্ছে যে টু রিচ আউট ম্যাক্সিমাম পিপল, যাদের কাছে আমি এই গল্পটা বলতে চাই, এবং তাদের মধ্যে যাতে কিছুটা হলেও, এতটুকু হলেও যেন পরিবর্তন আসে, বা নিজেদের সম্পর্কে নিজেদের ভালোবাসতে শেখে এবং নিজেদের ভালোবাসার জায়গা থেকে নিজের প্রতি যত্নশীল হয়, সেটা খুব প্রয়োজন। তো আমরা যেটা হয় যে মহিলারা বাড়ির সবার ব্যাপারে যত্নশীল হয়ে যায়, কিন্তু নিজেরটা ছাড়া। হ্যাঁ, আমি এক জায়গায় পড়ছিলাম যে শহীদি মনোভাব, হ্যাঁ, নিজেকে শহীদ করে দিব। শহীদ করে দিব। হ্যাঁ, আমিও এক সময় এরকম করতাম, মনে হতো সবার সব কিছু করি, হ্যাঁ, করতে করতে নিজেরটা আর কিচ্ছু করা হয় না। খেয়াল থাকে না। এখন শহীদি মনোভাব বাদ দিয়ে দিছি, আমার শহীদ হওয়ার দরকার নাই। আসলে কিন্তু এটা এটা খুব প্রয়োজন যে একটা বাসার সবসময় বাসার যিনি মা বলি, তার ক্যারেক্টারটাই সবসময় থাকে যে সবার জন্য সবকিছু করছি, কিন্তু নিজেরটা ভুলে গিয়ে। তো নিজের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে, নিজের ব্যাপারে খেয়াল রাখতে হবে, নিজের ভালো লাগা মন্দ লাগাটাকে প্রায়োরিটি দিতে হবে। সবসময় শুধু ফ্যামিলি মেম্বার সবার কথা চিন্তা করলে হবে না, সামটাইমস ইউ নিড টু বি সেলফিশ। এক্স্যাক্টলি। আর সবসময় আমি আমার বাবা, হাজবেন্ড, কি ওই যে আমাদের তো এখনো বলে গার্জিয়ানের ওখানে লেখা থাকে বাবা বা হাজবেন্ড, হ্যাঁ, তা আমি অনেক ফর্মে ওটা কেটে দিই, আমি লিখি সেলফ। সেলফ। তো এখানে আসলে একটা বিষয় আমি সবাইকে একটু মানে উৎসাহিত করতে চাই যে যেমনই হোক, ছোট হোক বড় হোক, যার যেমন পরিসরে আছেন, যে যেমন, এই মহিলাদের আসলে একটু স্বাবলম্বী হওয়া প্রয়োজন আসলে। তাহলে তার একটা সে থাকে পরিবারে, সমাজে। উইথ অল ডিউ রেসপেক্ট টু যারা হোম মেকার্স, মানে এত যে খাটনি, আমি মাঝে মাঝে চিন্তা করি অফিসে ছুটি থাকলে 2 দিন বাসার কাজ করলে আমার মনে হয় আমি আর এখানে আমি আর পারবো পারবো না, আমি অফিসেই যাই। এটা কিন্তু সত্যি কথা, বাড়ির কাজ কিন্তু অনেক বেশি প্রেশারের, অসম্ভব। অনেক বেশি প্রেশারের। যারা অফিসে কাজ করে তাদের হ্যাঁ একটা রুটিন থাকে, সকালবেলা ওই তাড়াহুড়োটা থাকে, রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। হয়তোবা যাদের হেল্পিং সাপোর্টিং হ্যান্ড সাপোর্ট সিস্টেম নেই, তারা দেখা যাচ্ছে যে নিজেরাই হয়তো রান্না বান্না করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু দিন শেষে একটা একটা রিলিফ থাকে যে হ্যাঁ সার্টেন টাইম পর্যন্ত আমি ওই প্রেশারটা নিচ্ছি, তারপরে আবার ব্যাক করছি। কিন্তু যারা বাড়িতে থাকে তাদের আমার মনে হয় 24 আওয়ার্স জব। একদম 24 আওয়ার্স জব, আর এবং ওইটার কেউ মানে মূল্যায়নও করে না, এটা সবচেয়ে কষ্টকর, কেউ মূল্যায়ন করে না। আবার যেটা হয় যে অনেক সময় কেউ হয়তো ফিজিক্যালি কোনো ধরনের অসুস্থতা ফিল করছে, লেটসে যেই ক্যান্সারগুলো খুব বেশি মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে, ব্রেস্ট ক্যান্সার বলি বা সার্ভাইকাল ক্যান্সার বলি, সেগুলো হয়তো অসুস্থতা ফিল করছে, সে তার পরিবারকে জানাচ্ছে, বা হয়তো বলতে শাই ফিল করছে, খুব একটা বলছে না, প্রকাশ করছে না। তারপরে যখন বলা হলো তখন তাদের সময় অনুযায়ী হয়তো তাকে হসপিটালে নেওয়া বা ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়ার চিন্তা করা হয়, যে এটার যে আর্জেন্সি কতখানি বা কত দ্রুত নিয়ে যেতে হবে। আসলে মেয়েরা এই ক্ষেত্রে অনেকাংশে আমি বলবো খুবই নেগলেক্টেড হয়ে থাকে, যে তারা যদি নিজ থেকে যাওয়ার সেই রকম এবিলিটি তাদের না থাকে, তাহলে পরিবারের উপরে ডিপেন্ড করতে হবে, এবং সেটার জন্য অনেক বেশি নেগলিজেন্সি তাদের ফেস করতে সেই হয়। জন্য আমরা নিজেরা অনেকাংশেই দায়ী। কেন সব সময় আমার সাথে কাউকে না কাউকে যেতে হবে? আমি কি গিয়ে একটু টেস্ট করতে পারি না? সবাই ব্যস্ত, এটা কোনো খারাপ অর্থে বলছি না। দেখা যাচ্ছে যে হাজবেন্ড ব্যস্ত, যেতে হবে, দুপুরবেলা অফিস থেকে আসতে পারছে না, হ্যাঁ, তো ওই না হলে যাওয়া যাবে না, হ্যাঁ, এই জিনিসগুলো থেকে আমাদের আসলে একটু বের হয়ে আসতে হবে এখন। সোসাইটি আসলে আমাদেরকে সেই সুযোগ দেয় না। আমরা যারা বারবারই বলি আমি যে খুবই প্রিভিলেজড আমরা পাচ্ছি, হয়তো যারা পারছে না তাদের অবস্থাটা আমরা আসলে বুঝতেও পারি না যে কতটা অসহায় অবস্থার ভিতরে থাকে। হ্যাঁ। বাট তারপরও আস্তে আস্তে নিজেকে একটু শক্ত করে একটু স্বাবলম্বী একটু হতে হবে, আসলে নিজেকে নিয়ে একটু ভাবতে হবে, কারণ আমি ভালো থাকলে তোমার বাচ্চারা ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে। হ্যাঁ। এই কেমোথেরাপির এই ফেজটাতে, বা এই যে এখন যে ক্যান্সারের আগে এবং ক্যান্সারের পরে আমাদের লাইফস্টাইলে তো অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, তো সেই চেঞ্জের জায়গাটাতে খাদ্যাভ্যাস কিন্তু খুব বড় একটা মেজর ফ্যাক্টর আমি যদি বলে থাকি। তো সেইখানটাতে আপনার কি কি জিনিস অ্যাডাপশন হয়েছে এবং কি কি জিনিস আপনি রিজেক্ট করেছেন, যে না এই জিনিসগুলো এভাবে খাওয়া যাবে না বা অ্যাভয়েড করতে পারলে ভালো?
এটা আমি আসলে খুব সবাইকে বলতে চাই, কারণ খাবার নিয়ে ভীষণ সমস্যা হয় যখন কিমোথেরাপি চলতে থাকে। আমার মনে হয় 90% মানুষেরই বা আরও বেশি খাবার নিয়ে সমস্যা হয়। আম, মুখে গলায় সবসময় ঘা হয়ে থাকে, খাওয়া যায় না, টেস্ট বাডগুলো সব নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একদম নষ্ট হয়ে যায়, কোনো কিছু টেস্ট পাওয়া যায় না, তো খেতে ইচ্ছা করে না। তা আরেকটা হচ্ছে ওই যে আমাদের যেরকম খাবারের অভ্যাস, সব কিছু তেল মশলা দিয়ে রান্না Spicy করা, food। হ্যাঁ, তো ওইটা না হলে ভালো লাগে না। আমি একজনের কাছে শুনেছি যে ওনার মায়ের সরি ক্যান্সার কেমোথেরাপি চলছিল, তো উনি কিছু খান না, মানে খাবার সামনে নিলে ফেলে দেয় খাবার, হ্যাঁ, যে মজা লাগে না, কোনো কিছু খাবো না। এখন ওই ওই জায়গাটা না নিজেকে একটু শক্ত করতে হয় যে আমার এখন খাবার মজার জন্য খাচ্ছি না, আমি এখন বাঁচার জন্য খাবো। তো কী খাওয়া যায়, বিভিন্ন কিছু টেস্ট করা যায়। আমার আসলে সৌভাগ্য হয়েছিল যে আমি বাইরে একটা ক্যান্সার সেন্টারে চিকিৎসার জন্য গিয়েছিলাম, তো ওখানে ওরা খুব হাইলাইট করে যে ফুড হ্যাবিটটা কী খাওয়া যায়। তখন ওরা বলছে যে দেখো, যখন তোমার যেই টেস্ট বাডটা কাজ করবে দেখবা, তো তখন সেই জাতীয় জিনিস খাবা, হ্যাঁ। আর ট্রাই টু মেক ইট, ধর একদম হালকা, একদম স্যুপ, হ্যাঁ, কিচ্ছু নাই, খেতে ইচ্ছা করে না, জাস্ট ওর মধ্যে যদি 2 ফোঁটা তুমি একটু লেবুর রস দিয়ে দাও, একটা সময় কিন্তু টক টেস্টটা পাওয়া যায়, হ্যাঁ। ওটা কিন্তু খেতে এক ধরনের মজা লাগে, একটা ট্যাঙ্গি সাওয়ারি একটা ইয়ে আসে। তো তৈরি করে নিতে হয়, হ্যাঁ, খাবারগুলো। তারপর একটু ব্ল্যান্ড ধরনের কিছু বিস্কিট থাকে, ক্র্যাকার্স বা এগুলো। তারপরে যেমন আমাকে আমার ডক্টরই বলেছিল যে চিজ, হ্যাঁ, অনেক সময় এই জাতীয় খাবারগুলো মজা লাগে। দুধ খেতে ইচ্ছা করে না, তখন বলতো যে দুধ জাতীয় খাবার, ফিরনি, পায়েস, পুডিং, হ্যাঁ। যখন একটা সময় আমার মিষ্টি খুব প্রিয়, হ্যাঁ, তা আমি সারা জীবন অন্তত ডেইলি একটা মিষ্টি খাই। আচ্ছা। তো কেমন সময় দেখা গেল আমি মিষ্টি মুখেই দিতে পারি না, বিশ্রী লাগে একদম, হ্যাঁ। তো ঠিক আছে, মিষ্টি খাওয়া বাদ। তারপরে এক এক সময় এক একটা জিনিস ভালো লাগে, কিন্তু একটা জিনিস দেখতে হবে, প্রোটিনটা যাতে যায় যেইভাবে হোক, আচ্ছা। হ্যাঁ, চিকেন বা ডিম বা ডাল, কোনো না কোনোভাবে মশলা ছাড়াই হোক, মানে ওটা খেতে হবে। খেতে হবে। হ্যাঁ, খাওয়া, মুড়ি, এগুলো কিন্তু খুব ব্ল্যান্ড জিনিস, হ্যাঁ, খাওয়া যায়। তো এরকম খুঁজে খুঁজে নিয়ে নিজের টেস্ট মতো, হয়তো ভেজিটেবলটা একদম সিদ্ধ টাইপের, কারণ কাঁচা ভেজিটেবল কিন্তু খাওয়া যায় না ওই সময়, নিষেধ করে, হ্যাঁ, হ্যাঁ। বা কোনো সালাদ জাতীয় জিনিস নিষেধ করে। তো ব্ল্যান্ড ভেজিটেবলটার উপরে তুমি যদি ওই যে বললাম একটু লেবুর রস বা একটু টমেটো ওটার মধ্যে পেস্ট করে দিয়ে দেওয়া যায়, বাইরের কিছু না, হোমমেড, হ্যাঁ, হোমমেডটাই প্রেফার করে ওই প্রসেসড কোনো সময়টায়, কিছু ওই না সময়টায় করে। নিষেধ করে, হ্যাঁ। তো ওই রকম ধরো ওই ডিমটাও ওই টমেটো সসের মতন একটা কিছু দিয়ে কোনো রকমে, হ্যাঁ, খেয়ে ফেলা আর কি। এইটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি অনেক মানুষকে দেখেছি এবং বেশিরভাগ ক্যান্সার পেশেন্টের অনেক ওজন কমে যায়। আমারও এক সময় প্রায় 5-6 কেজি ওজন কমে গেছিল, একদম খুব দ্রুত ওজন কমতে থাকে। যেহেতু অ্যাপিটাইট থাকে না, খেতে ইচ্ছে আমি করে না জানি না, সেগুলো। তুমি খেয়াল করে দেখো যে মানে ক্যান্সার পেশেন্টের একটা ইয়ে হচ্ছে যে ওজন কমে যাওয়া, হ্যাঁ। কিন্তু আমাকে আমার ডক্টর বলে যে তুমি কিন্তু মানে খুব ভালোভাবে এটা মেনটেন করতে পেরেছো খাবার ইয়ে। এখন তো প্রয়োজনের তুলনায় অতি ফুলে যাচ্ছি, সেটাও ওষুধের কারণে, সেটাও ওষুধের কারণে, কিছু হ্যাঁ। করার নাই। বাট একটা জিনিস মাস্ট, সেটা হচ্ছে যে এক্সারসাইজ করা। আমার হাতে আমি যেখানে চিকিৎসা করি, ওরা ওখানে একদম সেন্টিমিটার বাই সেন্টিমিটার মাপে, হ্যাঁ। তো ও আমাকে বলছিল তোমার মতন খুব কম পেশেন্ট পেয়েছি যে একটু, মানে 6 মাস আগে যতটুকু ছিল, এখন তো ধরো ফুলে বাড়ছে, সেটা অন্য জিনিস, বাট যে আমার লিম্ফ নোডস তো ফেলে দিয়েছে, সেই কারণে আর কি ওই সিস্টেমটা তো একটু ব্যাহত হচ্ছে। তো বেশিরভাগ মানুষেরই হাত ফুলে যায়, আচ্ছা। হ্যাঁ। এই হাত ফুলে যাওয়া কিন্তু মানে পুরা ক্যান্সার, মানে অঙ্কোলজি ডিপার্টমেন্টে একটা আলাদা ব্রাঞ্চ আছে, হ্যাঁ, যে আমি নামটা ভুলে গেছি ওটার কি বলে। তো অনেক পেশেন্ট আমি দেখি এই এক্সারসাইজটা না করার কারণে। এবং বাংলাদেশে যেটা আমি দেখি, আমার খুব খারাপ লাগে যে অনেক জায়গায় আহ, আমাদের ডক্টরসরা, এক্সপার্টসরা যারা আছেন, ওনারা অনেক ব্যস্ত থাকেন, কিন্তু অনেক রোগীকেই বলা হয় না যে এক্সারসাইজগুলো করা আর দরকার। আরেকটা জিনিস হয় যে যখন কেমো বেশি নেওয়া হয়, ভেনগুলো কিন্তু শুকিয়ে যেতে থাকে। হ্যাঁ, 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 ভেনগুলো শুকিয়ে যেতে থাকে। তো
আমারও যেটা হতো যে ভেন যখন শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু পরের বার আবার কেমো দেওয়ার সময় ভেন খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ। তো ওই সময় দেখা যেত যে হয়তো বলে আগে বেশি একটু ওয়ার্ম ওয়াটার খেতে, 3-4 গ্লাস ওয়ার্ম ওয়াটার খেয়ে একটু হাতকে এক্সারসাইজ যদি করা যায় তখন আবার ভেনটা আসে। বাট এটা হয় কি ব্যাক টু ব্যাক যখন কতগুলো কেমো নেওয়া হয় তখন তো শরীরের এই এই এফেক্টগুলো তো পড়তে থাকে। তো ওই সময় আমার মনে হয় যে রেগুলার যদি যাই হোক না কেন এক্সারসাইজ করা এবং লিকুইড যদি বেশি খাওয়া যায় সেটা কিন্তু হেল্প করে এই ভেনগুলোকে একটু হ্যাঁ, লিকুইড তোমার ধরো মুরগিটা আমি খেতে পারছি না, স্যুপ করে খাওয়া যেটা। স্যুপ, হ্যাঁ, একদম লাইট, তো ওর ভিতরে আমি মাঝে মাঝে করতাম একটু চাল দিয়ে দিতে বলতাম, যে একটু পেট ভরার জন্য আর কি। তো চিকেনটা ওইভাবে খাওয়া যায়, তো সবার তো সব সময় সম্ভব হয় না, তো ডালটাও ওইভাবে খাওয়া যায়। ডালটাও কিন্তু প্রোটিন। প্রোটিন, গুড প্রোটিন, হ্যাঁ। ডিম, ডিমটা মাস্ট, অনেক জোর করে করে আমি ডিম খেয়েছি, মানে আমার কানতে ইচ্ছা করতো, কিন্তু আমার ডাক্তার প্রত্যেক দিন আমার খবর, তুমি ডিম খেয়েছো আজকে। হ্যাঁ, আর কিছু জিনিস আসলে যেটা আসলে বিদেশে পাওয়া যায়, অনেক প্রোটিন, ক্যান্সার পেশেন্টদের জন্য অনেক রকম প্রোটিন ড্রিঙ্ক পাওয়া যায়, যে যখন তুমি একদম খেতে পারবে না তখন তুমি 2 বেলা করে এই প্রোটিন ড্রিঙ্কগুলি খাবে। আনফর্চুনেটলি বাংলাদেশে এগুলো পাওয়া যায় না আসলে, তো এই আর কি। না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আমি বলবো যারা দেখছেন বা যারা শুনছেন তাদের জন্য ডেফিনেটলি এটা উপকার হবে। কারণ ক্যান্সারের সময় যেটা হয় যে মুখের টেস্ট বাড আপা যেটা বললেন যে নষ্ট হয়ে যায় এবং কিছুই খেতে পারা যায় না। তো সেই জায়গাটাতে যেহেতু প্রোটিন ইনট্যাক্ট করতেই হবে অনেক বেশি, চেষ্টা করা যে বিভিন্ন ফরম্যাটে, যে কোনো ফরম্যাটে হোক প্রোটিন যতটা নেওয়া সম্ভব হয়, ইভেন তো ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু খাবারটা খেতে হবে জোর করে হলেও। তো আপা, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা অনেকক্ষণ কথা বললাম, অনেক বিষয় নিয়ে জানা হলো, আমাদের আড্ডা তো শেষ হয় না। বাট অ্যাজ আই অলওয়েজ মেনশন যে আমি আপনার কাছ থেকে আমিও ইন্সপিরেশন নেই। আসলে আমরা একজন একজনকে সবসময় ইন্সপায়ার করে যাই এবং এটাই হওয়া উচিত। আপনার কাছ থেকে কোনো জিনিস আমার নেওয়ার থাকতে পারে, আমার কাছ থেকে কোনো জিনিস আরেকজনের নেওয়ার থাকতে পারে। সো সেইভাবে করে আমরা যদি একজন একজনের ব্যাপারে একটু কেয়ারিং হয়ে যায়, একটু এমপ্যাথেটিক হয়ে যায়, তাহলে আমার মনে হয় সমাজটা অনেক সুন্দর করা সম্ভব, অনেক সুন্দর হওয়া সম্ভব। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ওভার হেয়ার। পারপাসের আসলে এই পারপাসটা মনে হয় সার্থক হয়েছে আজকে। থ্যাংক ইউ সো মাচ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর তোমার এই যে উদ্যোগ এবং পারপাসের যে উদ্দেশ্য, সেটা অবশ্যই আহ, আহ, সফল হবে, হতেই হবে সফল। কারণ এই মহতী উদ্যোগ যেটা তুমি নিয়েছো, এটা একেবারে আমি বুঝতে পারি যে একদম, মানে কি বলবো, হৃদয়ের গভীরের আন্তরিকতা থেকে এই প্রচেষ্টাটা নেয়া, এই উদ্যোগটা নেয়া। তো এটার উত্তর সাফল্য কামনা করছি। ভালো থেকো। থ্যাংক ইউ।